আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের ৫ নাম্বার ক্লাস। আর ৫ নাম্বার ক্লাস অ্যান্ড অবশ্যই আমাদের ঈদের আগে এটা আজকে লাস্ট ক্লাস হচ্ছে, ঠিক আছে? বাকিরা এখন আস্তে আস্তে জয়েন হচ্ছে, আমাকে অনেক অলরেডি কয়েকজন নক দিছেন, তো তারা জয়েন হতে থাকুক। এর মধ্যে আমরা আমাদের আজকে টপিকটা একটু স্টার্ট করি। আর আজকের ওকে ভাইয়া। খুব লেন্দি যাব না আমরা, আজকে 1 আওয়ারের মধ্যেই আমাদের ইম্পর্টেন্ট যেই টাস্কগুলো থাকবে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড ক্লাসের শেষে আপনাদের নেক্সট কবে আমি আবার ক্লাস শুরু করাবো, কন্টিনিউ করাবো, সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আজকে হচ্ছে আমাদের ৫ নাম্বার ক্লাস। ৫ নাম্বার ক্লাস হচ্ছে আমাদের ফেজ 2 থেকে আমরা এটাকে কাউন্ট করি। ফেজ 2 এ আমাদের ৫ নাম্বার ক্লাসটা আসে, যেখানে অলরেডি আমরা এখানে যেই 3টা টপিক, মাস্কিংয়ের কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কিন্তু অলরেডি আমরা শিখে ফেলছি। লেয়ার মাস্কের কাজ করে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, অবজেক্ট কিভাবে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, অ্যান্ড অটোমেটিক মেথড যেটা সিলেক্ট থেকে সাবজেক্ট সিলেকশন করলে সে ইনস্ট্যান্ট যে সিলেকশনটা নিয়ে নিচ্ছে। আমরা 3টা 4টা মেথডই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কমপ্লিটলি শিখে ফেলছি 3 নাম্বার কি সেকেন্ড ক্লাসের মধ্যে, তাই না? তো ৫ নাম্বার ক্লাসে আমার এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে অলরেডি 2 নাম্বার ক্লাসে। আজকে আমরা এইটার সাথে অ্যাড করব 6 নাম্বার ক্লাসের টপিক। তার মানে কি, আমি এখানে যে একটা 10টা ক্লাসের স্কেডিউল সাজানো হয়েছে, হ্যাঁ, 10টা ক্লাস বা 11টা ক্লাসের আমার স্কেডিউল আছে, কিন্তু আপনারা আমার এই যে মডিউলটা আছে মডিউলের থেকে কিন্তু এক্সট্রা কিছু জিনিস হয়তো ইনক্লুডেড পেয়ে যাচ্ছেন। আমি কিন্তু ক্লাস টপিকের ভিতরের আলোচনার সাথে সাথে কিছু বাহিরের আলোচনাও কিন্তু করে যাচ্ছি, যাতে গ্রাফিক্স ডিজাইনের বেসিক নলেজটুকু যাতে ক্যাচ করা ইজি হয়ে যায় সবার জন্য, ঠিক আছে? লাইক শুধু টুলস দেখায় দিলাম, টুলস প্র্যাকটিস করলেন, ওইটা দিয়ে কি করতে হবে ওইটা আসলে মেইন লার্নিংটা না, আমার আইডিয়া বের করাটা হচ্ছে মেইন। আর তাহলে শুরু করি। আজকে হচ্ছে আমাদের কালার গ্রেডিং, অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, ক্যামেরা র ফিল্টারের কাজ, যেটা অলরেডি আমরা গতকালকে পোস্টার ডিজাইনের লাস্ট পার্টে দেখছিলাম, বাট আজকে ওইটার ইন ডিটেলস একটু আলোচনা করব, কারণ ওখানে ফাংশন অনেকগুলো ছিল, ঠিক আছে? আর লাস্টলি আজকেও একটা টাস্ক হবে, আমি এই টাস্কের উপরেই ওভারঅল আমার টপিকে যে যেই টাস্কগুলো আছে সেগুলো আমি করে দেখাবো। সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিং বেসিক সিনেম্যাটিক স্টাইল পোস্টার। এখানে হয়তো বানানটা একটু মিস্টেক হয়েছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। ওকে, তো সিনেম্যাটিক স্টাইলের আমরা একটা বেসিক লেভেলের পোস্টার বানাবো, এই 1 থেকে 5 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা যা যা শিখছি সেগুলো দিয়ে। আর পোস্টারটা কোনটা হবে সেটাও আমি দেখায় দিচ্ছি। এই হচ্ছে আমার পোস্টারটা, যেটাকে আমি আজকে আমার এই ক্লাসে ব্রেকডাউন করব A to Z স্টেপস, অ্যান্ড এই কি কি ইমেজগুলো নিয়ে আমি কাজ করছি সেগুলোর প্রত্যেকটা রিসোর্স আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দিয়ে দেওয়া হবে। অলরেডি আমি গত ক্লাসের যেই ডিজাইন দুইটার অ্যাসেট ফাইলগুলো অ্যান্ড মেইন পিএইচডি ফাইল যেটা আমি লাইভ ক্লাসে করে দেখাইছি, দুইটাই কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আজকের এই ডিজাইন ফাইল অ্যান্ড এটার যে অ্যাসেটগুলো আমি যদি একটু দেখাই, এই ইমেজ অ্যাসেটগুলো কিন্তু আপনাদেরকে আমি প্রোভাইড করে দিয়ে দিব, ঠিক আছে? তো আর দেরি না করি, প্রথমেই আমরা ফটোশপে এই পোস্টারের জন্য, লাইক গতকালকে বলছিলাম যে আমরা এরকম বেসিক সোশ্যাল মিডিয়া বেস পোস্টার ডিজাইনের ক্ষেত্রে আমরা নিয়ে থাকি 1350 বাই 1080, তাই না? 1080 পিক্সেলের ভার্টিক্যালের। আমরা ওরিয়েন্টেশনটা কোথায় দিব? ভার্টিক্যালে। রেজুলেশন 300 অথবা 500 ম্যাক্স, কোয়ালিটিটা বেটার রাখার জন্য। তো আমরা আমাদের রেজুলেশনটা এখানে সেট করে নিলাম, এখন আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। সো এইটা হচ্ছে আমার মেইন ক্যানভাসটা। এখন আমরা প্রথমেই যেই রেফারেন্সটাকে দেখতেছি, মানে আমাদের এটাকে আমি ধরে নিচ্ছি আমার মেইন ডিজাইনটাই, এটাই আমার রেফারেন্স। সো আমি এটাই কপি করে বানানোর ট্রাই করব, চাইলে কিছু চেঞ্জেসও আমি আনতে পারি। তো আগে আমরা প্রথমে যেটা করব, যে কোনো ইমেজ যখন আমাদেরকে কেউ রেফারেন্স হিসেবে দিচ্ছে যে আমার এই স্টাইলের ছবি বা পোস্টারটা লাগবে, বাট একটু ডিফারেন্ট স্টাইলে নিতে হবে, তো আমি এইটাকে ফলো করতেছি অ্যাজ এ রেফারেন্স। আমার এখানে কি কি এলিমেন্ট আছে সেইটা আগে আমাকে ডিফাইন করতে হবে। অনেক সময় আমরা যখন প্রফেশনালি ক্লায়েন্টদের সাথে ডিল করি, ক্লায়েন্টরা আমাদেরকে পিন্টারেস্ট থেকে, গুগল থেকে, আরেকটা ব্রাউজার হচ্ছে আমার ইয়ানডেক্স, অনেক ওখানে ইমেজগুলো অনেক হাই কোয়ালিটিতে পাওয়া যায়। তো বিভিন্ন সোর্স থেকে তারা আমাদেরকে কিছু ইমেজের রিসোর্স কালেকশন আকারে দিয়ে দেয়, দিয়ে বলে যে এগুলোই হচ্ছে আপনার পোস্টার ডিজাইনের জন্য অ্যাসেট, এগুলো দিয়ে আপনি কিভাবে
ম্যানিপুলেট করে একটা পোস্টার ডিজাইন করতে পারে। আপনি চাইলে বেসিক ফর্মুলা অ্যাপ্লাই করেন অথবা খুব অ্যাডভান্স টেকনিকগুলো ইউজ করেন, এটা আপনার ব্যাপার। এভাবে আমাদেরকে ফাইল দিয়ে দেওয়া হয়। তো আমরা যেটা করি, আমার এই অ্যাসেটগুলো থেকে মেইন পার্ট কোনগুলো, লাইক আমার এই পোস্টারটাতে 3টা ক্যারেক্টার আছে, অ্যান্ড ক্যারেক্টারগুলোকে এমনভাবে সাজানো হয়েছে দুই দিকের ডান পাশের ছবির পোর্শন আর বাম পাশের ছবির পোর্শন কিন্তু অনেকটা ডিফারেন্ট, আর মাঝখানের তো আপনার পুরোটাই ফেসের অর্ধেকই নাই, তাই না? এখানে আমার পোর্শন ওয়াইজ কোনটার প্রায়োরিটি আগে পড়ে, কোন ছবিটাকে কোথায় রাখলে আমার সিনারিওটা ক্রিয়েট হবে, এই সকল জিনিস আগে আমাকে ব্রেকডাউন করতে হবে। তো যদি আমি এই পোস্টারের কথাই যদি বলি, এখানে একটা ক্যারেক্টারের 3টা ক্যারেক্টার আছে, 3 ক্যারেক্টারের ফেস এক্সপ্রেশনটা কিন্তু আমাকে সাজেস্ট করে যে কোন ফেসটাকে আমি রাইট সাইডে রাখবো অর লেফট সাইডে রাখবো অথবা সেন্টারে রাখবো। প্লাস আমাকে যে টপিকটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে একটা সিনেম্যাটিক বা মুভি পোস্টার আমরা যেগুলোকে বলি। এইটা আমার একটা বাই ডিফল্ট একটা ড্রাফট মুভি পোস্টারের টাস্ক ছিল, অ্যান্ড নামটাও আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে জেনারেট করে ইউজ করছিলাম, দ্য সাইলেন্ট ট্রুথ। ঠিক আছে, সো এখানে আমার চ্যাট জিপিটি আমাকে যে ড্রাফটটা দিয়েছিল সেটা একটু ব্রিফলি যদি বলি, আমাকে বলছিল যে একটা পোস্টার ডিজাইন হবে যেখানে 3টা ক্যারেক্টার থাকবে, 3টা ক্যারেক্টারের 3 রকম ফেস এক্সপ্রেশন থাকবে, যার মধ্যে কে হচ্ছে লাইক অনেক মিস্টেরিয়াস টাইপের একটা থিম সে আমাকে ক্রিয়েট করে দিছে, যে এখানে কে রিয়েল হিরো বা রিয়েল ভিলেন বা সামথিং সাসপেক্ট কে, এই ধরনের একটা সিনারিও দিয়ে আমাকে মুভি পোস্টার বানাতে হবে অনলি ক্যারেক্টারের ইমেজ দিয়ে। ঠিক আছে, তো অলরেডি আমার এই ইমেজগুলোর রিসোর্স এখানে দেওয়া আছে, যেমন এটা হচ্ছে আমার বাম পাশে যেই ফিমেলের ইমেজটা ছিল, এটা হচ্ছে আমার মেইন যে ছবিটা সেন্টারে যেটা ছিল রেড মার্কের ভিতরে, আর এটা হচ্ছে আমার রাইট সাইডেরটা, অ্যান্ড দেখেও বোঝা যাচ্ছে এটা এআই দিয়ে জেনারেট করা একটা ক্যারেক্টার। ঠিক আছে, এটাও হতে পারে এআই দিয়ে জেনারেট। ঠিক আছে, দেন আমার এখানে আসতেছে কিছু অ্যাসেট, এলিমেন্টাল অ্যাসেট বলি আমরা এগুলোকে। আমাদের ডিজাইনে এই অ্যাসেটগুলোর ইউজ অনেক বেশি ব্যবহার করা হয়, স্পেশালি ফটোশপের কাজের ক্ষেত্রে। যেমন আমি যদি একটু পিন্টারেস্ট থেকে এই অ্যাসেটগুলো সার্চ করাটা দেখাই যে আমার কী টাইপের অ্যাসেট লাগবে, আমরা প্রথমে ট্রাই করি প্রোডাক্ট ডিজাইনগুলোর ক্ষেত্রে কী টাইপের অ্যাসেট লাগে। লিক গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, লিক গ্রেডিয়েন্ট যদি আপনি জাস্ট এটাই লেখেন, এখানে কিন্তু সাজেশন অনেক কিছু চলে আসছে। তো লিক গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড যদি আমি লিখি, আমার কিন্তু এই টাইপের ইমেজগুলো অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ইউজ করতে পারি। ঠিক আছে, জাস্ট ইমেজটাকে ডাউনলোড করে অথবা কপি করে নিয়ে আমি আমার ক্যানভাসে নিয়ে কাজ করতে পারি। এরপরে হচ্ছে আমার পেপার টোন, পেপার টোন অর্থাৎ কাগজ ছিঁড়ে যাওয়ার যে একটা এফেক্ট থাকে, ছেঁড়া হয়েছে, এই টাইপের অ্যাসেট দিয়েও কিন্তু আমাদের অনেক কাজ করা হয়। অ্যান্ড অলরেডি আমাদের এই পোস্টারটায় কিন্তু এরকম একটা অ্যাসেট আছে যদি একটু ভালো করে খেয়াল করা হয়। আর আমি যদি ওইটার ছবিটাও দেখাই, এই সে আমার অ্যাসেটের ইমেজটা। ঠিক আছে, জাস্ট একটা ভি শেপের পেপার টোনের শেপ। তো এইরকম করে আমরা চাইলে আমি যে অ্যাসেটগুলো দিচ্ছি এটার বাহিরে আপনি নিজের চয়েস অনুযায়ী এরকম কিছু অ্যাসেট ডাউনলোড করে বা অ্যাপ্লাই করে আপনি কাজ করতে পারবেন। এখানে অনেক সময় দেখবেন ছোট ছোট কিছু টিউটোরিয়াল থাকে পিন্টারেস্টে, হাইলি সাজেস্টেড থাকবে। এখানে খুব শর্টলি অনেক এফেক্টের কাজগুলো দেখানো হয়, যেমন এই একটা পেপার টোন এফেক্টের কাজ এখানে কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, এই এফেক্টটা কিভাবে করা হচ্ছে, আমরা এটা দেখে দেখে রানিং প্র্যাকটিসটা করতে পারি। ওকে, তাহলে আমরা সরাসরি কাজটা শুরু করি। প্রথমে আমি যেটা করব, আমার এই লেয়ারের প্যানেলটা ওপেন করে প্রথম যেই ইমেজটা দেখব, আগে পোর্শনটা দেখি, আমি সেন্টারে এই ভি অ্যাঙ্গেলে যে পেপার টোন অ্যাসেটটা আছে সেটাকে আগে প্লেস করব। তো আমি যেটা করতে পারি, ফাইল থেকে প্লেস এমবেডেড, তো আমার এখানে অ্যাসেট ফোল্ডারে আমি এই ফাইলটাকে রাখছিলাম, তো এটাকে আপাতত এভাবে সেট করে দিই। ঠিক আছে, এটাকে সেট করলাম। এইবার আমি যেটা করব, সেন্টারের এই পোর্শনটাকে সিলেকশন করে আমি এটাতে একটু রেড কালার দেওয়ার ট্রাই করব। তো যেটা আমি করব, এইটার ঠিক নিচে মানে ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা আমি নতুন লেয়ার নিব, নিউ একটা লেয়ার নিচ্ছি। এইটাকে আমি হোয়াইট কালার দিয়ে রাখি আপাতত। আর
টোন পেপারের যে লেয়ারটা আছে এটার জাস্ট কি করব, কুইক সিলেকশন টুল নিতে পারি বা যে কোনো সিলেকশন টুল দিয়ে আমরা ব্রাশ সাইজটা অ্যাডজাস্ট করে এই পোর্শনটুকু সিলেকশন করতে পারি। আমরা যদি একটু কেয়ারফুলি সিলেকশন করি, মাঝখানের এই জোনটা সিলেকশন করতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডের এই পার্টটুকু আমরা সিলেকশন করে নিতে পারি। অথবা যদি আমরা এটার খেয়াল করলে দেখবেন আমার কিন্তু এখানে কোনো স্পেস নাই, লাইক আমি যদি সবগুলো ব্যাকগ্রাউন্ড অফ করে দিই, এটার মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই। সেই ক্ষেত্রে আমরা এখানে কিভাবে কালারটা অ্যাপ্লাই করতে পারি, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, প্রথমেই এই টাইপেরই একটা কমন অ্যাসেট, আমি যদি টর্ন পেপার লিখে সার্চ করি, ক্লোজ কমন কোন একটা অ্যাসেট আগে আমার দেখতে হবে। যেমন এটা আমার ক্লোজ ট্রায়াঙ্গেল শেপটা আছে, বাট ভার্টিক্যাল ওয়াইজ আমি অন্য কোনো শেপ নিয়েও দেখতে পারি। যেমন এটা একটা শেপের মতো আছে, আমরা জাস্ট এইটার মতো করে একটা শেপ যেটা মিলবে ওটাকে নিয়ে আমরা মাঝখানের এই জোনটুকু ক্লিয়ার করে দিব। আমি একটু খুঁজবো এখানে আমার অ্যাসেটগুলো, খুঁজে নিয়ে আমার জাস্ট এই পার্টটুকু আমার কালেকশনে বসাতে হবে। তো যেটা করতে পারি, এটাও খারাপ না, অ্যাসেটগুলোর অনেক সময় একটু সময় নিয়ে আমাদের খোঁজা লাগবে, কারণ এখানে অনেক স্টাইলের অনেক প্রকারের আছে। আচ্ছা, বেশি খুঁজলে আবার টাইম ওয়েস্ট হবে, তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ফুল ইমেজটাকে আবার নিয়ে আসি, আমরা এটার সাথে ব্ল্যাক কালারের কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে একটু ফিল আপ করে দেখি। যেমন এইটা হচ্ছে আমার অ্যাসেট ইমেজ, এই দুইটাকেই আমি যদি এটার কালার হোয়াইট করব, আর এই দুইটাকে স্মার্ট অবজেক্ট যদি তৈরি করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখন আমরা ট্রাই করে দেখতে পারি তাহলে কি হচ্ছে, আমার এই মাঝখানের জোনটা সিলেকশন হচ্ছে। আমি প্রসেসটা আরেকবার দেখাচ্ছি। যদি আপনি চান যে না আমি এত খোঁজাখুঁজির ঝামেলায় যেতে পারবো না, আমি এনিহাও আমার এই দাগ অবস্থায় যেটা আছে এটার মাঝখানের এই জোনটাকে সিলেকশন করতে চাই উইদাউট এনি ঝামেলা, সেক্ষেত্রে টোন পেপারের লেয়ারটার ঠিক নিচে যে আমরা নতুন লেয়ারটা সিলেকশন করছিলাম হোয়াইট কালারের অর এনি কালারের, দুইটা লেয়ারকে কন্ট্রোল ধরে সিলেকশন করে নিব, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। তাহলে ব্যাক হচ্ছে আমার মেইন ছবিটার ব্যাকে হোয়াইট কালারের সলিড একটা ব্যাকগ্রাউন্ড পড়ে গেছে। আমার এই ইমেজে যদি আমি এখন এটা রিমুভও করি, ব্যাকগ্রাউন্ডটা যদি অফও করি, এটা কিন্তু পুরাটাই একটা ইমেজ হয়ে গেছে। আর এখন আমরা এই টোন পেপারের লেয়ার থেকে জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে এই পার্টটুকু কি করলাম, সিলেকশন করলাম। এবার আমরা যেটা করব, এই জোনটাতে রেড কালারটা অ্যাপ্লাই করব যেটা আমাদের ইমেজটাতে ছিল। তো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে উপরে সলিড কালার, এইখান থেকে জাস্ট এটাকে সরাসরি কি করব, রেড কালার দিয়ে দিব। ঠিক আছে, আমরা এভাবেও করতে পারি, অথবা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যে আমরা চেঞ্জ করি কালারটা, সেই প্রসেসেও আমরা কালার এখানে অ্যাপ্লাই করতে পারি, কোনো অসুবিধা নাই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এটার উপরে আরেকটা লেয়ার নিব, অথবা সরাসরি আমরা আমাদের যে মেইন ইমেজটা আছে মানুষের সেটাকে আমরা নিব। তো আমরা এখান থেকে ফাইল, প্লেস এমবেডেড, অ্যান্ড এই ছবিটা ছিল আমার সেন্টারে, তো এটাকে প্লেস করে দিই। ছবিটাকে নিয়ে আসলাম, অটোমেটিকলি এখানে আমার একটা নতুন লেয়ার ক্রিয়েট হচ্ছে। যেটা আমার করতে হবে, এই ছবিটা আমার এই নিচের লেয়ারে কানেক্ট করে দিতে হবে, মানে আমার এটা পুরোটা কি হবে, ভিতরে চলে যাবে। গতকাল আমি হচ্ছে কানেক্ট লেয়ারের কাজটা দেখাইছিলাম, কিবোর্ডের অল্টার বাটন ধরে দুই লেয়ারের মাঝে যখনই অ্যারোটা আসবে জাস্ট একটা ক্লিক করলে আমার ছবিটা কি হচ্ছে, ওইটার ভিতরে চলে যাচ্ছে। এখন আমি যদি এই ইমেজের ব্লেন্ডিং মোড, এখানে আমার একটা নতুন অপশন, সেটা হচ্ছে ব্লেন্ডিং মোড, এই যে নর্মাল লেখা যেটা, আমি যখন এখান থেকে নর্মাল, ডিজলভ, ডার্কেন, তখন দেখবেন কি আমার এই যে নিচের যে সলিড কালার ফিলের যে অপশনটা ছিল, দুই লেয়ার একটার সাথে আরেকটা ব্লেন্ড হয়ে আমাকে ওই রেড কালারেরই কিছু ভ্যারিয়েশন দিচ্ছে। তো
তো এটা একান্তই আপনার যেটা ভালো লাগবে ব্লেন্ডিং মোড ওইটাতে রেখেই আপনি আউটপুটটা দিবেন। সো কারেন্টলি আমি এটাতে ডার্কেনটা ইউজ করছিলাম, কারণ দেখেন আমার এটা কিন্তু পুরোটা এটার সাথে ব্লেন্ড হয়ে গেছে। যদি এটার কালারটা অফ করে দিই তাহলে কিন্তু ছবিটা সহ অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি চাইলে এটার অপাসিটিও কম বেশি করতে পারেন। এই লেয়ার কালারের লেয়ারটাকে সিলেকশন করে উপরে দেখবেন অপাসিটি লেভেল, আমি এটাকে কম বেশি করে দিলে তখন এটা অপাসিটিও হালকা হয়ে আসতেছে। কিন্তু সমস্যাটা কি হচ্ছে, ছবিরও অপাসিটি কমতেছে, কারণ এটা দুইটা লেয়ার একটা একটার সাথে কানেক্ট করা। সো কানেক্ট করা অবস্থায় আপনি যদি একটার অপাসিটি কমাতে চান, অটোমেটিকলি কিন্তু আরেকটারও অপাসিটি কমে যাবে। এটা আমরা একটু ফলো করব। ঠিক আছে, তো আমরা আপাতত ছবির পজিশনটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে সেট করলাম একটু সেন্টার ওয়াইজ। এখন আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করি। ব্যাকগ্রাউন্ডে হোয়াইট দেওয়া আছে, আমরা এটাকে ব্ল্যাক কালার করব। তো আপনি চাইলে ব্ল্যাক কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে নিউ একটা সলিড কালার নিয়ে এটা দিতে পারেন। আর যদি এটা এভাবে না নেন, সরাসরি যদি কালারটা অ্যাপ্লাই করতে চান সেটাও করতে পারেন। যেমন আমরা এই লেয়ারটা আনলক করে এটাকে কি করতে পারি, ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি। তবে এখানে ব্ল্যাক কালার দিতে গেলে একটু সমস্যা হবে, কারণ আমার এর উপরে কিন্তু টোন পেপারের লেয়ারটা আছে, দেখতেছেন? আর টোন পেপারের লেয়ারটাতে আমরা শুধু এই মাঝখানের পার্টের যে হোয়াইট এরিয়াটা সেটাই কিন্তু রিমুভ করছিলাম, এই পাশেরগুলো কিন্তু আমি রিমুভ করি নাই। তার মানে কি, তার মানে আমার এই টোন পেপারের লেয়ার থেকে এই বাড়তি যে হোয়াইট জোনটা এটাও আমি ডিলিট করব। এটার জন্য আমি সরাসরি ম্যাজিক ইরেজার টুল নিয়ে দুইটা ক্লিক করে দিচ্ছি। এবার আমরা একটু ট্রাই করি যে এটা ব্ল্যাক কালার দিলে ব্ল্যাক কালার লেয়ারের ব্যাকগ্রাউন্ডে বসতেছে কিনা। ঠিক আছে, সো আমার খেয়াল রাখতে হবে অনেক সময় কাজ করতে গেলে যে আমি যেই লেয়ার থেকে যতটুকু ডিলিট করছি ওইটা ডিলিট করার পর ওইটাতে আমি কালার অ্যাপ্লাই করতেছি, বাট কালার অ্যাপ্লাই হচ্ছে না কেন, ওইটার আশেপাশে কি কোনো অবজেক্ট এখনও রয়ে গেছে, যদি রয়ে থাকে সেটা মাস্ট বি রিমুভ করে দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ওকে। তো এখন টোন পেপারের কিন্তু এখনও কিছু এখানে দেখবেন ডিটেলস বোঝা যাচ্ছে। তো আমি চাইলে এটাতে আর একটু ইন ডিটেলসের কাজ করতে পারতাম, হোয়াইট কালারের কিছু লাইটিং, অথবা আমি এটার একটু কন্ট্রাস্ট বাড়াই দিতে পারতাম। বাট এখানে আহামরি কন্ট্রাস্ট নিয়ে কাজ করলে আমি কোনো আউটপুট পাবো না, কারণ এটা খুবই সিমেট্রিক্যাল একটা লুক দিবে। খুব বেশি হেভি লুক এখানে আমার ফোটানোর দরকার নেই, যেটা অলরেডি আমার আছে। এখন আমরা যেটা করব, আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে আমাদের বাকি দুইটা সাবজেক্টের ইমেজগুলো নিয়ে আসব। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেকশন করাই আছে, আমি জাস্ট প্লেস এমবেডেড করে আমি লেফট সাইডের যেই থাকবে অথবা রাইট সাইডে যে ক্যারেক্টারটা একে আমি নিয়ে আসব অ্যান্ড প্লেসমেন্ট করব। প্লেসমেন্ট একান্তই আপনার উপর, আপনি কিভাবে ক্যারেক্টারের ফেস প্লেসমেন্ট পোস্টার ওয়াইজ বা আপনার আইডিয়া ওয়াইজ করতে চান করতে পারেন। তো এইটা একটা, আর সেম আরেকটা প্লেস এমবেডেড করে আমি এই পাশে নিয়ে আসব। এই ক্যারেক্টারকেও আমি রাখবো এই সাইডে, একটু লেভেল করে রাখতেছি যাতে ঠিকঠাক থাকে। আচ্ছা, লেভেল করা বলতে আমি এই দুইটা ক্যারেক্টারের মাথার চুল বরাবর যে এরিয়াটা উপরের গ্যাপটা সমান রাখার জন্য আমি রাখছি। এটা অনেক সময় আমরা বলি যে আরে এটা খুব বেশি মেজর কিছু না। হ্যাঁ, এটা আসলে খুব বেশি মেজর কিছু না, বাট আমরা যত ডিটেলসে ফোকাস দিব আমার আউটপুট কিন্তু ততটাই গর্জিয়াস হবে। সো কিছু না হলেও আমার কিন্তু এই জিনিসগুলো একটু মেজার করতে হবে। ওকে, সো এখন আমরা প্রথম যে ছবিটা আছে এটাকে একটু উপরে উঠিয়ে নিই, তাহলে আমার এখানে দেখতে বুঝতে সুবিধা হবে। আমরা এই ছবিটাতে কালার গ্রেডিংয়ের কাজটা করব, যেটা আমাদের আজকের টপিকের মধ্যে ছিল। কালার গ্রেডিংটা আমরা কিভাবে করব, সেম অ্যাজ ইউজুয়াল আমরা যে ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজটা করতাম সেটা থ্রু করতে পারি, অথবা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার ব্যালেন্স, হিউ অ্যান্ড স্যাচুরেশন, ভাইব্রেন্স, এই তিনটাকে ব্যালেন্স করে করে ইউজ করে আমরা চাইলে কি করতে পারি, কালার গ্রেডিংটার কাজ করতে পারি। সো আমি ফার্স্টে আগে একটু কন্ট্রাস্ট অ্যান্ড ব্রাইটনেসের কাজটা করব। সো আমি এখানে ব্রাইটনেসটা একটু বাড়ায় দিচ্ছি, এটা আমি একটু কন্ট্রাস্টটা হেভি রাখতে চাচ্ছি। ঠিক আছে, দেন ওর উপরে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমি এখন হিউ অ্যান্ড স্যাচুরেশনের পার্টটা করব। হিউ অ্যান্ড স্যাচুরেশন এখান থেকে একটু লালচা টাইপের রাখছি।
একদম 0 করে দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, যেটা অলরেডি আমাদের আছে। অ্যান্ড এখানে এটার লেয়ারটা কানেক্ট করে দিই। কানেক্ট না করাতে এই পাশটাও কিন্তু চেঞ্জ হয়ে আসতেছিল। সো অবশ্যই এই বাটনটাতে ক্লিক করে দিতে হবে, কানেক্টের লেয়ারের যে বাটনটা। ঠিক আছে, তো মোটামুটি এতটুকু এনাফ। আমি এখন এই যে অলরেডি দেখতেছেন এই ছবিটার জন্য উপরের দুইটা অ্যাডজাস্টমেন্টের কাজ আমি করছি। এবার আমি বাম পাশের ছবিটা নিয়ে একটু কাজ করব। খুব সিম্পল টাস্ক, কঠিন কিছু না। আমরা পরে এখানে আবারও কাজ আছে, আগে আমি এই কাজটা সেরে নিই। আমি এই ইমেজের ক্ষেত্রেও একই স্টেপে ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজটা করব। ব্রাইটনেসটা যদি একটু বাড়াই, কন্ট্রাস্টটা আমি এখানে একটু হেভি রাখতে চাচ্ছি। দেন অবশ্যই এটা কানেক্ট করতে হবে, এটা কানেক্ট করে নিলাম। এটার উপরে আবারও নতুন আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। আমি এখান থেকে কালার ব্যালেন্স অপশনটা নিতে পারি, এটাকেও আমি কানেক্ট করলাম। কালার ব্যালেন্সের এখানে আমার কিছু ফিচার আছে, যেমন টোন সেকশন। টোনের মধ্যে আমরা 3 টাইপের টোন দেখতে পারবো। একটা হচ্ছে মিড টোন, 2 কালারের মাঝ বরাবর যে টোনটা থাকবে, যে শেডটা থাকবে, ওইটার ব্যালেন্স করাটা। একটা হচ্ছে শ্যাডোস, শ্যাডো পার্টের ইমেজের যদি অরিজিনাল কোনো ছবির লাইটিংয়ের কারণে যে শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে সেইটার যদি আমি কোনো চেঞ্জেস আনতে চাই। আর হাইলাইট, ইমেজের যত লাইট থাকবে, যেই জায়গাগুলো অনেক চোখে পড়ার মতো হাইলাইট হচ্ছে, ওই পার্টটি যদি আমার কোনো এডিট করতে হয়, কালার ব্যালেন্স করতে হয়, সেটা আমি করতে পারবো। তো আমি ফার্স্টে শ্যাডোর পার্টটা দেখাই। এখানে আমরা 6টা কালারের মিক্স দেখব, একটা একটার সাথে কানেক্টেড। যেমন সায়ানের সাথে রেড কানেক্টেড, ম্যাজেন্টার সাথে গ্রিন কানেক্টেড, ইয়েলোর সাথে ব্লু কানেক্টেড। সো 2টা কানেক্টেডের থাকার কারণে আপনি যখন যেটা চেঞ্জ করবেন, লাইক আপনি রেড চেঞ্জ করতেছেন বা রেড বাড়াচ্ছেন, খেয়াল করলে দেখবেন এই যে আমার ইমেজটা, ইমেজে যে ফিমেলের চুলটা, এটা কিন্তু অলরেডি একটু রেডিশ ভাইব। সো আমি যখন এটা ফুল লালের দিকে নিয়ে যাচ্ছি, সবার আগে কিন্তু চুলের পার্টটা কিন্তু অনেক ডিপ রেড হয়ে আসতেছে। তার মানে আমার এই যেই কালার ব্যালেন্সের ফিচারটা শ্যাডোসের ক্ষেত্রে বা মিড টোনসের ক্ষেত্রে, হাইলাইটসের ক্ষেত্রে অলওয়েজ কালারটাকে সে প্রায়োরিটি দিবে বেশি। কোন কালারটা আমি এডিট করতে যাচ্ছি, ওই কালারটার দিকে যতই আমি লেভেল বাড়াবো, ওই ছবিতে ওই রেড কালার বা অন্য কোনো কালার যদি বেশি পরিমাণে থাকে, সেই জায়গাটাতেই কিন্তু কাজটা বেশি হবে। আমি যদি এখন রেড থেকে এটাকে সায়ানে নিয়ে যাই, তখন দেখবেন কি একটু কালচা টাইপের হয়ে গেছে, কারণ আমার এখানে সায়ান কালারের কিছু নাই। যদি অ্যাকচুয়ালি সায়ান কালারের কিছু থাকতো, সেই ক্ষেত্রে এটা ফুল ব্রাইট সায়ানের মতো হতো, যেমনটা রেডের ক্ষেত্রে হচ্ছে 100% যখন আমি ড্র্যাগ করে নিচ্ছি। সো এইখানেই হচ্ছে আপনার আসল খেলাটা, যে কিভাবে ব্যালেন্স করবেন। অ্যান্ড আউটপুটটা অবশ্যই আপনার দেখে দেখে বুঝে বুঝে করতে হবে। সেম আমি যদি এই ক্ষেত্রেও করি, তাহলে দেখবেন পুরোটা গ্রিন হয়ে যাচ্ছে, এটা পুরোটা ম্যাজেন্ডা হয়ে যাচ্ছে, কারণ এখানে আমার রেডের ভ্যারিয়েশন ছিল। রেডের সাথে কিন্তু শেড যখন আমরা একটু লাইটের দিকে নিব বা ডিপের দিকে নিব, আমার কিন্তু ম্যাজেন্ডা কালারটা আস্তে আস্তে আসতে থাকে। সো এই কারণে আমার এখানে ফুল ইমেজে ম্যাজেন্ডাটা ক্যাচ করতেছে। ইয়েলোর ক্ষেত্রে এখানে মাস্ট বি ক্যাচ করবে, কারণ স্কিন টোন, আমাদের হিউম্যান স্কিন টোন কিন্তু ফুল ইয়েলোইশ না, আবার অনেকের হালকা হালকা একটু ইয়েলোইশ কালারের সাথে একটু ক্রিম টাইপের কালার বা একটু ট্যান কালারের মতো থাকে। সো এটা অলমোস্ট ইয়েলোর একটা শেডের কাছাকাছি যায়। দ্যাটস ওয়াই ইয়েলোটাকে সে সরাসরি 100%-এ নিয়ে নিলে ক্যাচ করে। ব্লুটাকে দেখবেন এখানে ম্যাজেন্টার কাছাকাছি নিয়ে যাচ্ছে, ফুল ব্লু কিন্তু নিচ্ছে না। সো এইটাই হচ্ছে আমার কালার ব্যালেন্সের ফিচার। তো এটা শ্যাডোর ক্ষেত্রে আমি দেখালাম। যদি মিড টোনসের দিকে দেখাই, মিড টোনে কিন্তু সে মাঝখান থেকে পুরো ইমেজটাকে নিয়ে কাজ করতেছে। শ্যাডো নিয়ে যখন আমরা লালের দিকে কাজ করতেছি, সে কিন্তু চুলের দিকটাতে বেশি ফোকাস দিচ্ছিল ইমেজের পয়েন্ট থেকে। মিড টোন যখন নিচ্ছি, সে কিন্তু পুরো ইমেজটাকে এক কালারের মধ্যে নিয়ে আসতেছে। দেখছেন? তো এটা ছিল মিড টোনসের কাজ। আর হাইলাইটস হচ্ছে আমার যেই সাইডটায় বেশি আমার ব্রাইট থাকবে, ফেসের টোন হতে পারে, অথবা আমার কোনো একটা প্রোডাক্টের উপরে অনেক বেশি পরিমাণে ডার্ক কালার পড়ে গেছি, একটু হলেও আমি ওটাকে ব্রাইট করতে চাচ্ছি ওই একই কালারের উপর, তখন আমি ওই কালার রেঞ্জটা যদি বাড়াতে থাকি, তাহলে সেটা কি হয়ে যায়, আমার হাইলাইটের কালারটার ব্যালেন্স করা শুরু হয়ে যায়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কালার ব্যালেন্স অপশনটা আমরা এখানে বাই ডিফল্ট যেটা ছিল সেটা না রাখি, একটু আমি +2 গ্রিন 0 রাখবো। আমার গ্রিনের দরকার নেই এখানে। ব্লুটা চাইলে হালকা রাখতে পারি, তবে
-2 পর্যন্ত রাখতে পারি। একটু কোল্ড টাইপের, একটু সফট টোনের মধ্যে আমি এটাকে রাখলাম। ঠিক আছে, এখন আসবো আমি আমাদের প্রথম যে ইমেজটাতে এতক্ষণ যা যা কাজ করছি। যেহেতু আমার এখানে লেয়ার বেস সবগুলো কাজ হয়ে গেছে, আমার এখন এটাকে করতে হবে মাস্কিং। যদি আমার এই হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এসবের কাজ আর না করা লাগে, যদি করা লাগে অবশ্যই আগে স্টেপটা কমপ্লিট করে নিব। অ্যান্ড আমরা চাইলে এই যে প্রথম যে ছবিটার যে কাজটা করছি এটাকেও আমরা একটু কন্ট্রাস্ট করার জন্য কাজ করতে পারি। যদি একটু বাড়ায় দিই কন্ট্রাস্টটা, তাহলে দেখবেন ভিতরের দিকে কিন্তু চেঞ্জেস দেখা যাচ্ছে। বাট আমি মনে করি এটাতে না কাজ করা বেটার, কারণ এটা অলরেডি একটা সলিড কালারের ভিতরে আছে, বুঝাই যাচ্ছে। ঠিক আছে, তো আমি আমার এই প্রথম ছবির যে এডিটিংয়ের পার্টটা ছিল এখানে সম্পূর্ণটা লেয়ার একসাথে ধরে স্মার্ট অবজেক্টে করে ফেলবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আর সেকেন্ডটার ক্ষেত্রেও সবগুলো একসাথে সিলেকশন করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, যাতে আমি এখানে যা যা এডিটিং করছি সব ফিক্সড হয়ে গেছে। এখন আমি করব মাস্কিংয়ের কাজ। তো প্রথমে রাইট সাইডের ইমেজটার মাস্কিং করব, মাস্কিং করে নিচ্ছি। ব্রাশ টুল থাকবে, আমি এক্সট্রা যেই জায়গাগুলো থাকবে সেগুলো রিমুভ করে দিব, কারণ আমার এখানে নিচের দিকে দেখবেন অনেকাংশেই নাই বডি পার্টের, কিন্তু আমি এখানে কিছু রাখতেছি না, ফেসটাকে আমি এখানে ভ্যালু দিচ্ছি বেশি। সো আমি যেটা করব, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি কিসে দেওয়া, আমি এটাকে নাম দিয়ে রাখি বিজি, তাহলে বুঝবেন ব্যাকগ্রাউন্ড। সো আমি লেয়ার মাস্কের আইকনে ক্লিক করে অপাসিটি এটা আমি 100-এ রাখতে পারি, অথবা 90%-এর মতো রাখলাম, ফ্লো 60-তে থাকুক। আমি জাস্ট রিমুভ করব, আমার যেই পার্ট দরকার নাই, খুব হালকা আস্তে আস্তে করে আমি এই পার্টগুলো একটু রিমুভ করব। যদি মনে হয় যে না আপনি কিছু এরিয়া একটু দেখাতে চাচ্ছেন হালকা, তাহলে আপনি এরকম রাখতে পারেন। আর যদি রিমুভ করে দিতে চান একবারে, সেক্ষেত্রে আপনি রিমুভ করে দিতে পারেন। এখন পরের যে ছবিটা বাম পাশে, ওই ছবির কিন্তু এই ফুল ছবিটি কিন্তু এই পর্যন্ত আসছে যদি খেয়াল করে দেখেন, যার কারণে আপনি মনে করতে পারেন এইটা তো মাস্কিং করতেছে, এই জায়গাটা কেন এরকম দেখাচ্ছে, এটা আরেকটা ছবি। তখন আমরা নিচের ছবিটার লেয়ার মাস্ক করে ফেলবো, অ্যান্ড সেম প্রসেসে ওই ছবিতে যেই কাজটা করছি এই প্রসেসেও আমি সেম কাজটাই করব। আর মাস্কিংয়ের অ্যাপ্লাইটা টোটালি নিজের উপর, আপনি কতটুকু রাখতে চাচ্ছেন আর ব্যাক আনতে চাচ্ছেন, অ্যান্ড লেয়ার ওয়াইজ, কিন্তু আমি এখানে কিন্তু লেয়ার সিলেক্ট করে করে কাজটা করতেছি। সো অবশ্যই চেক করে নেবেন কোন লেয়ারে কোন কাজটা করতেছে। ঠিক আছে, আমি এখান থেকে ইমেজটা একটু সরে গেছে আই গেস, এটাকে সমান ব্যালেন্সে রাখি। এখন আমি বাকি পার্টটুকু থেকে সামান্য ব্রাশের সাইজ বড় করে 1-2টা ক্লিক করে ব্লেন্ড করাই দিব এই পর্যন্ত, এনাফ। উপরে একটু ডার্ক হয়ে গেছে, এই জায়গাটা ঠিকঠাক করি। ওকে, আমি এতটুকু সাপোজ রাখলাম। ঠিক আছে, এখন আমি যদি আমার রেফারেন্স ইমেজটাতে দেখি, এখানে আমার টাইপোগ্রাফির কাজ আছে, আর নিচে কর্নারে দেখবেন ছোট দুইটা রেড লাইটের গ্লোয়ের মতো দেখা যাচ্ছে, অ্যান্ড আমাদের যে আরেকটা অ্যাসেট ছিল একটা টেক্সচারের মতো অ্যাসেট, সেটাও অ্যাপ্লাই করা আছে। খুব কঠিন কিন্তু কোনো কাজ এখানে নাই। আমি এখানে ইমেজটা এখনও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি নাই, এডিটিংটা করছি জাস্ট টেক্সচারটা সেম রাখার জন্য। এখন আমি ইমেজটার, যেহেতু এটা মাস্কিং করাও হয়ে গেছে, এটাকে আমি আবারও স্মার্ট অবজেক্টে সুইচ করব। আমি যদি আরেকবার করি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সো এটা পুরোটাও স্মার্ট অবজেক্টে হয়ে গেল, অ্যান্ড নিচেরটাকেও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমার পুরো ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রান্সফার করতে হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রান্সফার করতে হলে প্রথমে আমি রাইট সাইডের ইমেজটার লেয়ারটাকে সিলেকশন করলাম, উপরে মেনু বার থেকে ইমেজে যাব। ইমেজ থেকে আমরা যদি মোডে ক্লিক করি, এখানে খেয়াল করলে দেখবেন গ্রে স্কেল নামের একটা অপশন আছে। এই গ্রে স্কেলে দেখে আমি প্রথম ক্লাস হয়তো বলছিলাম যে গ্রে স্কেল মানে হচ্ছে সাদা কালো। যদি আমি এই গ্রে স্কেলে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমার এটা পুরো ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়ার একটা রিস্ক থাকে। আমি একটু করেই দেখাই, অ্যান্ড হোপফুলি যদি ফটোশপে এরকম কোনো ইস্যু না হয়, আমি যদি এটা ডোন্ট মার্জ দেই অ্যান্ড রাস্টারাইজ করি, এই সেই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, পুরো ইমেজটা কিন্তু আমার এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিচ্ছে। আমার লেয়ার কিন্তু সিলেক্ট এইটা, বাট স্টিল সমস্যা হচ্ছে এইটা।
পুরোটা করে দিচ্ছে। তাহলে যদি আমি মার্জ করে দিই সেই ক্ষেত্রেও কি সেম হতে পারে? অ্যাডজাস্টমেন্ট থেকে যদি গ্রে স্কেলে দিই, মার্জ করি, সেই ক্ষেত্রে আমার সবগুলো লেয়ারকে সে একসাথে মার্জ করে কি করতেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছে। আমি যদি আরেকবার দেখাই, অ্যান্ড অবশ্যই ইনস্ট্যান্ট আমি আন্ডু করে রাখতেছি যাতে এটা ব্যাকে এনে আবারও রিএডিটিং করা যেতে পারে। এই যে দেখেন সবগুলো লেয়ার একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন তাহলে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব কিভাবে? এখানে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে গেলে সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারেই আমার যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অলরেডি একটা অপশন আছে, আমি জাস্ট এটা ক্লিক করব অ্যান্ড দেখেন কানেক্ট লেয়ারে যখন ক্লিক করব আমার শুধু এই ছবিটারই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি এটার কালারিংয়ের এরিয়াগুলো, যেই কালারগুলো আমার ইমেজে ছিল ওইটার কালারিং লেভেলগুলো কিন্তু আপনি ধরে ধরে এভাবে ব্রাইট বা ডার্ক করে করে ফিক্সড করতে পারবেন। আমি এটার ক্ষেত্রে তাহলে সেম জিনিসটাই করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কানেক্ট লেয়ার করলাম যাতে অন্যটার সাথে এডিটিংয়ের কোনো চেঞ্জ না আসে। রেড যেহেতু এখানে বেশি, আমি এটার গ্লসিনেস আর টেক্সচারটা নিয়ে একটু কাজ করব। এনাফ। তাহলে আমার ইমেজ দুইটা আলাদা পোর্শনে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারতেছি। তাহলে বলতে পারতেন শুরুতে যে আমরা কন্ট্রাস্ট, কালার ব্যালেন্স ওইটা কেন করছি? ওইটা করার রিজন ছিল আমার ইমেজের যে একটা রাফনেস, একটা টেক্সচার আনার জন্য, অ্যান্ড সফট একটা টোনও কিন্তু পাশাপাশি আসছে। যেমন আমার এই এরিয়াগুলোতে কিন্তু একটা রাফনেস প্লাস ডেপথনেস, আমার কালার কোন জায়গায় বেশি শ্যাডোইশ থাকা উচিত, কোন জায়গায় বেশি ব্রাইট থাকা উচিত, আমি কিন্তু ওই জিনিসটাতে কাজ করার জন্যই শুরুতে ওই অ্যাডজাস্টমেন্টের কাজগুলো করে আসছি। লাস্টে গিয়ে আমি যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতেছি তখন কিন্তু আমার ওই টেক্সচারগুলো কিন্তু ফিক্সড থাকতেছে, কোনো রকমের চেঞ্জ আসতেছে না। বুঝাতে পারছি? তো অলমোস্ট আমরা আমাদের 80% 90% কাজ পোস্টারের করে ফেলছি। এখন আমরা বাকি যেটা করব ফন্টের কাজটা করব। তো ফন্ট এখানে আমি একটা ফন্ট ইউজ করছিলাম, এটা ঠিক খেয়াল আসতেছে না, বাট আমি অন্য কোনো একটা ফন্ট দিয়ে আমি টেক্সটের কাজটা দেখাচ্ছি। সো আমি এখানে টাইপ টুল নিব, সিলেকশন করলাম, এটার নাম ছিল দ্য সাইলেন্ট ট্রুথ, আমি এটা লিখলাম। এটাকে সেন্টার ওয়াইজ বসাবো অ্যান্ড ফন্ট সিলেকশন নিয়ে যদি একটু কাজ করি, ওই ফন্টটা মনে হয় ইনস্টল আছে। আমি সাপোজ এরকম টল একটা ফন্ট ইউজ করলাম, ওইটার নামটা যেন কি ছিল, এন দিয়েছিল আই গেস, যদি আমি ভুল না থাকি। ডিজাইনার রেগুলার ইমোজি, নোপ। অ্যামনেশিয়া ডিস্ট্রেসড, না এটা না। NEU, হ্যাঁ, বেবাস নিউ প্রো বোল্ড, আমি ফন্টটা ইউজ করছিলাম, বাট ওইটার সাথে এটা সিমিলার না খুব একটা, অন্য কোনো একটা ফন্ট ছিল। যাই হোক, আমার এটা খেয়ালে আসতেছে না, আমি ফন্টটা আছে আমার কাছে, আমি ফন্টের ফাইল সহ আপনাদের অ্যাসেট ফাইলে ইনক্লুড করে দিব। তো কারেন্টলি আমি এই ফন্টটাকে ইউজ করি। ঠিক আছে, এটাকে আমি শিফট ধরে একটু স্ট্রেচ করে হালকা একটু লম্বা করার জন্য করতে পারি। এটাকে এভাবে সেন্টারে রাখলাম, আর নিচে ছিল একটা সাব টেক্সটের মতো, এভরি সাইলেন্স হ্যাজ এ সাউন্ড, এটাকে আমি খুব নর্মাল ফন্ট যেটা আমাদের পপিন্স ওইটা দিয়ে লিখছি। সো আমি লিখে নিই এভরি সাইলেন্স, কি জানি ছিল, হ্যাজ এ সাউন্ড, হ্যাজ এ সাউন্ড। এখন এটা যেহেতু আমার খুব একটা সাব টেক্সট, এটার খুব বেশি আমার ইম্পর্টেন্স না, সো এটাকে আমি খুবই চিকন থিন ফন্টে রাখছি, পপিন্সের থিন ভার্সনে, অথবা আমি চাইলে এক্সট্রা লাইট আর রেগুলারও ইউজ করতে পারি। তো আপাতত আমি এটাকে সেট করে দেই, দেন আমরা বাকি প্রসেসটা দেখাচ্ছি। সো এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে আসি, হালকা একটু এভাবে অ্যাডজাস্ট করলাম। আর লাস্টে এখানে কিছু ছোট ছোট টেক্সট দেওয়া আছে, চ্যাট জিপিটিকে বলে সে আমাকে যেই টেক্সটটা দিছিল ওই টেক্সটটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। তো আমরা এইভাবে টেক্সট কিভাবে সেট করি এটাও খুবই সিম্পল। যদি একটু টাইটেল আর সাবটাইটেলটা যদি একটু উপরে তুলে দিই, আমরা এখন টাইপ টুলটা নিচ্ছি। টাইপ টুলটা নেওয়ার পরে
আপনি যতটুকু রেঞ্জের ভিতরে আপনার এরকম স্মল টেক্সটগুলো রাখতে চান, আপনি জাস্ট ওই রকম একটা এরিয়া ড্র্যাগ করে নেবেন, মাউসটা ছেড়ে দিবেন। এরপরে আপনার যা লেখা থাকবে, এখানে ফন্টের সাইজ উপরে দেওয়া আছে, যেখান থেকে আমরা নাম চেঞ্জ করি, ফন্টের সাইজ একটু ছোট করে নিতে পারি, ঠিক আছে? যদি একটু ছোট করে নিই, এখন আমি যাই টাইপ করব সব লেখা কিন্তু ওই রেঞ্জের মধ্যেই থাকবে। আমি এখানে বাই ডিফল্ট এলোমেলো কিছু টাইপিং এখানে তুলে দিছি, বাট আমরা চাইলে আমরা যে টেক্সট চাচ্ছি সেটা কিন্তু অরিজিনালি এভাবে বসাতে পারি। আর যদি আপনার সময় থাকে, আপনি আরেকটু পরিপাটি করে টাইপোগ্রাফির কাজটা করতে চান, সেক্ষেত্রে আমরা এখানে যেমন একটা একটা করে সেন্টেন্স নিয়ে এই যে লাইনটা লিখতেছি এটার পরে লাইন লিখতেই থাকলাম, এন্টার দিয়ে প্যারা দিয়ে লিখতেছি, সেভাবেও আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। বাট অবশ্যই পোস্টারের জন্য লুক্রেটিভভাবে যাতে আমরা লেখাগুলোকে সাজাতে পারি, যেমন এখানে পোস্টারটার মেইন আকর্ষণীয় পার্ট হচ্ছে ওর নামটা, হায়েস্ট গেলে সাবটাইটেলটা। এই ডিটেলস কিন্তু সহজে দূর থেকে কেউ পড়তে পারবে তো না, কারো ইচ্ছাও আগ্রহ থাকবে না, একান্তই যদি কেউ ডিটেলসে না দেখতে চায়, ঠিক আছে? সো আমার এখানে মেইন দুইটা এলিমেন্টই ইম্পর্টেন্ট ছিল। তো আমি এখন টেক্সট দুইটাকে সেট করি, অ্যান্ড অনেক সময় দেখবেন বিভিন্ন পোস্টারে বা ম্যাগাজিনের মতো করে কিছু কিউআর কোড দিয়ে দেয়, বা হচ্ছে একটা রেটেড ইয়ার এজ থাকে, যে এটা 18+ বয়সের জন্য এই মুভি না বা এরকম সিনেমা না, তো ওইটার যে কিছু ট্রেডমার্ক থাকে 18+ অর সামথিং, ওই ট্রেডমার্কগুলো কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা আপাতত আমি সাজেশন আকারে দিয়ে রাখলাম, অ্যান্ড প্রসেসটাও সেম। আমরা বিভিন্ন আইকন যেভাবে নিয়ে কাজটা করি, আপনি জাস্ট আইকনটা নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন, দ্যাটস ইট, কঠিন কোনো কাজ না। আর ডেমো, সো প্র্যাকটিস নিয়ে এত টেনশন করতে হবে না, জাস্ট ভেঙে ভেঙে প্র্যাকটিসটা করে যেতে হবে। তো আমি এখানে এটাকে একটু গুছায় নিই এবার, ঠিক আছে? গুছায় নিব বলতে এখানে এই পর্যন্ত আমি ফোনটাকে রাখলাম, অ্যান্ড যদি আমি খেয়াল করে দেখি আমার যে পোস্টারটা ছিল, এই যে নিচের যে লেখাটা, প্রত্যেকটা অ্যালফাবেট কিন্তু একটা আরেকটার থেকে অনেকটা গ্যাপ ক্রিয়েট করা আছে। আমার এই কারেন্ট এটাতে কিন্তু কোনো গ্যাপ নাই। এই গ্যাপটা আমরা কিভাবে ক্রিয়েট করছি? এই গ্যাপটা ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের ফার্স্টেই এই পুরো টেক্সটটাকে ডাবল ক্লিক করে সিলেকশন করতে হবে। এটা যতক্ষণ সিলেকশনে থাকবে আপনি ওই অপশনগুলো পেয়ে যাবেন যেখান থেকে আমরা এটার গ্যাপিংটা ক্রিয়েট করব। এটা কোথায় পাবো? এই যে উপরে মেনু বারের এখানে দেখবেন এই টি লেখার ডান পাশে একটা ফোল্ডারের আইকনের মতো, ঠিক আছে? এটাকে আমরা ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেল বলে থাকি। সো আমি যখন এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখবেন এখানে অসংখ্য ফাংশন আছে। আপনি টেক্সটের সাইজ বড় ছোট করতে পারবেন, দুইটা লাইনের উপর নিচ দুইটা লাইনের মধ্যে প্যারা করার জন্য গ্যাপিংয়ের লাইন আপনি চাইলে গ্যাপ রাখতে পারেন, হরাইজেন্টালি সেম কাজটা করতে পারেন। আমার মেইন যে কাজটা এখানে আমি অ্যাপ্লাই করছিলাম সেটা হচ্ছে এইটা, সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার্স, এই অপশনটার নাম। আর যদি চিনতে সমস্যা হয়, VA লেখা আছে, আর অ্যারোটা দুই দিকে দুইটা সাইন পাশ বরাবর, ঠিক আছে? তো এটাকে আমরা ক্যারেক্টারগুলোকে এখন কি করব, একটা আরেকটার থেকে গ্যাপ তৈরি করব। তাহলে আমি মাউসের কার্সরটা এখানে রেখে যদি আমি মাউসের স্ক্রল হুইলটা সামনে পিছনে করতে থাকি, তাহলে কিন্তু একটা নাম্বার কাউন্ট হচ্ছে, অ্যান্ড সাথে সাথে আমার টেক্সটের মধ্যে দেখেন প্রত্যেকটা অ্যালফাবেটের মধ্যে কিন্তু গ্যাপিং আসতেছে। অনেকে কমন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, লাইক প্রিভিয়াস ক্লাসগুলোর ব্যাচগুলোর ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করছে আমাকে যে আমরা ভাইয়া এখানে কতটুকু পয়েন্টে রাখলে সবসময় বেস্টটা পাবো। অ্যাকচুয়ালি ফটোশপের এই যে আমরা যে এডিটিংগুলো করতেছি, এক একটা লেভেল অ্যাডজাস্ট করা, একটা নাম্বারিং হিসাব করা, কোনোটাই কিন্তু ফিক্সড না। এটা একান্তই আপনি কিভাবে ইউজ করতেছেন ওইটা দেখতে মানাচ্ছে কিনা, ওইটার উপর আপনার ডিপেন্ড করবে যে ওই অ্যামাউন্টটা বসালে পারফেক্ট লাগবে। অ্যান্ড সব ছবি বা সব ডিজাইনের ক্ষেত্রে কিন্তু সব রকমের বা সেম রকমের অ্যামাউন্ট কিন্তু কাজ করে না। যেমন আমি এখানে 340 দিয়ে এটাকে সেট করলাম, 340 দিয়ে যদি আমি দেখি, হ্যাঁ, নট ব্যাড, ভালো লাগতেছে, খুব বেশি খারাপও লাগতেছে না। ফন্টটাকে আমি একটু থিন রাখতে চাচ্ছি, যেমন এক্সট্রা লাইট, সেই ক্ষেত্রে এটা একটু মিনিমাল একটা ভাইব দিচ্ছে, ঠিক আছে? সো আমরা এটাকে দুইটাকে এখন সেন্টার করব, শিফট ধরে এই টেক্সটটাকে সিলেকশন করলাম,
আবারও শিফট ধরে এই উপরের টেক্সটটাকে সিলেকশন করলাম, তাহলে আমি দুইটা অবজেক্টকে সিলেকশন করছি। এখন আমার অ্যালাইনমেন্টের কাজটা বুঝতে হবে। উপরেই দেখবেন আমাদের অ্যালাইনমেন্টের একটা বার পতাকার মতো দেখা যাচ্ছে। সো এইখানে যারা পুরান স্টুডেন্ট আমার তারা জানেন ইলাস্ট্রেটরে আমি অ্যালাইনমেন্টের কাজটা কীভাবে দেখাইছিলাম, সেম প্রসিডিউরেই এটা আসলে কাজটা করবে। আমি এটা হচ্ছে আমার লেফট অ্যালাইনমেন্ট, সবগুলো লেখা লেফট বরাবর চেপে যাবে একটার সামঞ্জস্যতা রেখে। এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট যদি আমার সেন্টার করতে হয়। এটা হচ্ছে আমার রাইট অ্যালাইনমেন্ট যদি আমার রাইটে নিতে হয়। আমি একটু যদি এলোমেলো করে রাখি সেক্ষেত্রে এক্সাম্পলটা বুঝে যাবে। যেমন এটা লেফটে চেপে আসছে, আন্ডো করলাম। এটা হচ্ছে সেন্টার হয়ে গেছে দুইটা লেখা, আন্ডো করলাম। এটা হচ্ছে রাইট সাইডে চলে আসছে। এটা হচ্ছে আপার, উপরের দিকে সমান মাত্রা বরাবর টেক্সটটা বসে গেছে। এটা হচ্ছে সেন্টার, হরাইজেন্টালি মাঝ বরাবর বসে গেছে। আর এটা হচ্ছে বটম, নিচ বরাবর মাঝ বরাবরে বসে গেছে। তো কখন কোনটা আপনার বেশি কাজে লাগতেছে এটা কিন্তু আপনাকেই প্র্যাকটিস করে করে ডিসাইড করতে হবে। মানে ইনস্ট্যান্ট, এটা কিন্তু অনেক কিছুতেই আপনার ইনস্ট্যান্ট কাজ করতে অনেক সুবিধা করে। শুধু যে টেক্সটের জন্য তা না, আপনি ছবি ব্যালেন্স করার, উপর নিচ সমান করার অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার এটা লাগে। ঠিক আছে, তো আমরা এখানে আর একটু কাজ যেটা করব সেটা হচ্ছে উপরের দিকে একটু ডার্ক টোন অ্যাপ্লাই করা আছে, যদি আমি ভুল না হই। উপরে কিন্তু অনেকটাই ব্ল্যাক করে দেওয়া, চুলের অর্ধেকই দেখাই যাচ্ছে না। আর এখানে কিছু রেড গ্লোয়ের মতো দেওয়া আছে। তো অবশ্যই আমরা এটা করব, কেন করব না। তো আমরা এখানে যেটা করব, আমরা ছবিটার বা ব্যাকগ্রাউন্ডটার যে কাজটা করছিলাম দুইটাকে আবারও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি, যেহেতু আলাদা আলাদা ছিল। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এই ছবিটার উপর দিয়ে আমি ব্রাশ টুল নিব, ব্ল্যাক কালার থাকবে ফোরগ্রাউন্ডে, ব্রাশের অপাসিটি 90%-এ আছে। আমি এই ছবিটার উপর দিয়েই এভাবে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিতে পারি। যদিও বেশি হয়ে গেছে, যদি মনে হয় একটু হালকার মধ্যে রাখতে চান, একটু উপর থেকে ব্রাশটা এইভাবে রেঞ্জে নিয়ে জাস্ট একটা দাগ পরিমাণ টানলেই আমার মোটামুটি একটা ভিজুয়ালে আসতেছে। ঠিক আছে, আর আমরা আরেকটা যেটা কাজ করে থাকি, সিনেম্যাটিক পোস্টারগুলোর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সেকশন। এটা অনেক ক্ষেত্রে বলতে গেলে আমার ইউজ না করলে আসলে এটা সিনেম্যাটিক একটা গ্রাঞ্চিনেস যে একটা ভাইব থাকে পোস্টারে, সেটা কিন্তু এখানে শো করে না। নয়েজ অ্যাড করা, নয়েজ বলতে আমরা ওই শব্দের নয়েজ ওইটা না, একটু দেখবেন ঝিরঝির টাইপের একটু এফেক্টের মতো দেখা যায়। সো এইটা আমরা ইউজ করতে পারি আমরা এই সেন্টারে যে ইমেজটা সেক্ষেত্রে। সো আমরা ইমেজটার লেয়ারটাকে সিলেকশন করলাম। এটা কোথায় পাবো আমরা? মেনু বার থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে নয়েজ থেকে অ্যাড নয়েজ যাব। নয়েজে ক্লিক করলে আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন। যখন আপনি অ্যামাউন্টটাকে বাড়াবেন, দেখছেন এফেক্টটা কীরকম। এইটা আবার কেউ খুশি মনে একদম দয়ালু হয়ে ফুল ভার্সনে 100% কেউ ইউজ করতে যাবেন না, ছবি নষ্ট করে দিবে। এটা অনেক অল্প অ্যামাউন্টে ইউজ করতে হয়। হায়েস্ট আপনি 8 পর্যন্ত নিতে পারেন, যদি আপনি একান্তই জুম করে দেখতে পারবেন। আমি অলরেডি কিন্তু স্ক্রিনে এখান থেকে সেই ঝিরঝিরের এফেক্টটা একটু বোঝা যাচ্ছে। আমি যদি এটা 0 করে দিই, একদম স্মুথ। যখন আমি এটা 8-এ দিচ্ছি, কিছুটা বোঝা যাচ্ছে। খুবই মাইনর ডিটেলস, বাট এটাই আপনার একটা ডিজাইনকে লুক্রেটিভ করার জন্য এনাফ। এরকম আরও ছোটোখাটো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু সামনের ক্লাসগুলোতে থাকবে। সো এখানে আমি 8 পর্যন্ত এটাকে দিয়ে রাখলাম। আর লাস্টে হচ্ছে আমার গ্লোটা যেহেতু ব্যাকগ্রাউন্ড, আমার এটা ব্যাকগ্রাউন্ডের উপরে নিউ আরেকটা লেয়ার নিব। আইড্রপার টুল, যেটা দিয়ে অলরেডি আমরা কালার কপি করা শিখছিলাম, আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা কপি করে নিচ্ছি। ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে আমি হালকা করে 1টা 2টা 3টা এরকম একটা গ্লো দিচ্ছি। একটু বেশি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, অপাসিটি 70%-এর মতো কমায় নিব। ঠিক আছে, 70%-এর মতো কমাচ্ছি। এখানে ডাবল ক্লিক করে এখানে হালকা হালকা করে একটা ক্লিক করলাম। এই জায়গা থেকে আমি ধরলাম একটা ক্লিক করে বাকি দিকে একটু হালকা করে এরকম একটা ক্লিক করলাম। ঠিক আছে, আর যদি আমি নিচে আরেকটু ব্লেন্ড করাতে চাই সেটাও করতে পারি। যদি মনে হয় যে না আমার এটা এভাবেই ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা নেই। চয়েস ইজ ইয়োর্স, আপনি কিভাবে এটাকে এডিট করতে চান।
লাস্ট যেটা আমার বাকি আছে পুরো ইমেজটার উপরে যে একটা টেক্সচার অ্যাড করা, এই টেক্সচারটা আমরা এখন এটাকে জাস্ট ব্লেন্ড করে দিব। এটা আহামরি কোনো কঠিন কাজ না। তবে সব সময় যে সব রকমের টেক্সচারই আপনি ইমেজে পারফেক্টলি বসাইতে পারবেন এমন না। দুইটা রিজন আছে, আমি দেখাই দিচ্ছি। যেমন আমার এই টেক্সচারের ইমেজটা যদি আমি একটু খেয়াল করি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু এই টেক্সচারটা অ্যাপ্লাই করা, ঠিক আছে? অনেক সময় আমরা পিন্টারেস্টে হোয়াইট পেপার টেক্সচার দিয়ে যদি সার্চ করি, হোয়াইট পেপার টেক্সচার, পেপারের এরকম যদি আমি এফেক্ট দিতে চাই, কপি ইমেজ আমি দেখাই দিচ্ছি, পেস্ট করে দিলাম এই ছবিটার উপরে। ওকে, পেস্ট তো করলাম, এখন আমি এটা অ্যাপ্লাই কীভাবে করব? ব্লেন্ড করতে বলছিলাম, তাই না? সো ব্লেন্ডটা করার জন্য এই যে আমাদের ব্লেন্ডিং মোড, আমি এখান থেকে ব্লেন্ড করে দেখতে পারি। যেমন এইটা মাল্টিপ্লাই ব্লেন্ডে কিন্তু আউটপুটটা ভালো দেখাচ্ছে, একটু বোঝা যাচ্ছে যে পোস্টারটায় কাপড়ের মতো বা কাগজের মতো যে একটা ভাঁজ, ওইটা কিন্তু স্পষ্ট ফুটে আসতেছে। অন্যান্য মোড দিয়ে যখন আমি ট্রাই করতেছি সেটা কিন্তু আসতেছে না, প্রপারলি শো করতেছে না। তো এটা হতে পারে, অথবা আমরা এইরকম কিছু টেক্সচার, যেটা আমি কারেন্টলি এই ছবিতে ইউজ করছি, এই টেক্সচারটাকে যদি আমি এখন উপরে বসাই, এটাকে ফুল রেঞ্জে আমি কভার করে রাখি, কভার করলাম, অনেক সময় দেখবেন ব্যাকগ্রাউন্ডটা থাকে হোয়াইট আর টেক্সচারের যে লাইনগুলো থাকে ব্ল্যাক। সেই ক্ষেত্রে কিন্তু আমার ব্লেন্ডিংয়ে পারফেক্ট রেজাল্ট খুব কমই আসে। আমি যদি অন্য কোনো এরকম একটা টেক্সচার নেই, একটু ট্রাই করি, হোয়াইট ব্ল্যাক পেপার টেক্সচার যদি দেখি, এরকম টাইপের যদি চোখে পড়ে, যেমন আমি সাপোজ এটাকে নিই, এটা কিছুই না, বাট আমি ট্রাই করি এইটার উপরে ব্লেন্ড করার। এটাকে একটু অফ রাখি, এটা নিয়ে আমি এখন কাজ করব। সো এটাকে আমি এখন ব্লেন্ড করতে যাচ্ছি। যদি এখন ব্লেন্ড করি, দেখেন এই পোর্শনটা আমার হোয়াইট থাকায়, এই পোর্শনটা ব্ল্যাক থাকায় আমি যখন ব্লেন্ড করতেছি, এই জায়গাগুলো কিন্তু মোটামুটি ভিজিবল দেখাচ্ছে, উপরের পার্টগুলো কিন্তু দেখাচ্ছে না। আবার যখন হোয়াইটটা দেখাচ্ছে তখন কিন্তু ব্ল্যাকের এরিয়াটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, হোয়াইটটা এরকম প্রপারলি আসতেছে না। সো এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমি যদি আমার আগের টেক্সচারটাতে ব্যাক করি, এটাকে ডিলিট করে, এটা ডিলিট, এই ক্ষেত্রেও কিন্তু আমার মোডটা কাজ করে স্ক্রিনে, কারণ এখানে পুরোটাই আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে হোয়াইট টেক্সচার। সো স্ক্রিন আর লাইটেন দিলে আমার জিনিসটা পরিপূর্ণভাবে একটু ফুটে আসে। যদি ওভারলে বা অন্য কোনো এফেক্ট যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, যেমন লাইট বা মাল্টিপ্লাই, ডার্কেন, খুব একটা মুড ক্রিয়েট করতেছে না আমার টেক্সচারটাতে, ঠিক আছে? তাও আমরা এখানে অ্যাপ্লাই করি স্ক্রিনটা সবচেয়ে বেশি। এখানে কি অ্যাপ্লাই করি? স্ক্রিনটাকে আমরা বেশি প্রাধান্য দেই, কারণ যখন আমি স্ক্রিন ব্লেন্ডিং মোডটা অ্যাপ্লাই করব আর সাথে যদি অপাসিটিটা একটু কমায় নিয়ে আসি 70 অর 55%-এর মতো, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে ওকে ফাইন, আমার ইমেজটাতে এটা ব্লেন্ড হয়েছে। কিন্তু এমনভাবে আমি এই জিনিসটাকে চারিদিকে ছড়ায় ছিটায় দিছি, ক্যারেক্টারের ফেসের উপর দিয়ে জিনিসটা পড়ে গেছে। আমিও এটা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু আশপাশের জোনেই যাতে এই এফেক্টটা থাকে, ক্যারেক্টারের ফেসের উপরে পড়ার কোনো আমার প্রয়োজন নাই। খুব সিম্পল কাজ, আমি এটাকে লেয়ার মাস্ক করে দিয়ে ব্ল্যাক কালার ব্রাশ দিয়ে যেখানে আমার দরকার নাই ওই জায়গাগুলো থেকে আমি এটা কি রিমুভ করে দিতে পারতেছি। যেমন অলরেডি আমি ফেসের এই জোন থেকে আমার টেক্সচারের এফেক্টটা রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? আর অন্যান্য সাইটগুলোতে যেমন এজগুলোতে আমি এইভাবে রেখে দিলাম জিনিসটা। আবার অনেক সময় কিছু টেক্সচার আছে অ্যাপ্লাই করার পরে টেক্সটগুলো দেখলে মনে হবে যে আচ্ছা এফেক্টটা তো টেক্সটের উপরে পড়ে গেছে, তখন আপনারা জাস্ট সিম্পলি আপনাদের টেক্সটের যে লেয়ার দুইটা আছে এটাকে ধরে জাস্ট ওই টেক্সচার লেয়ারের উপরে টেনে দিবেন, তাহলে আপনার ভিজিবিলিটিটা বাড়বে। অ্যান্ড ফাইনালি আমি যদি, যেহেতু আমাদের ক্লাসের আরও শর্ট টাইম বাকি আছে, আমরা ক্যামেরা র ফিল্টারের যে পার্টিংটা সেটা হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার ই বাটন দিয়ে ফুল ইমেজের একটা প্রিভিউ নিয়ে আসবো। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখানে আমার ফাইনাল এডিটিং, যদি মনে হয় এই ইমেজে এডিটিংয়ের দরকার আছে
তবেই এটা করব, না করলেও কোনো সমস্যা নাই। আমার এখানে আমি জাস্ট এটা আলোচনা করব। লাস্ট ক্লাসে হয়তো এই জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম, আর একটু ডিটেলসে আমি এখানে কাজ করব। যেমন আমার এখানে আছে অনেকগুলো অপশন: বেসিক, কার্ভ, ডিটেলস, কালার মিক্সার, স্প্লিট টোনিং, অপটিক্স, জিওমেট্রি, অনেক কিছু। সো আজকে আমি বেসিক পার্ট থেকে যেগুলো দেখাবো, যেমন হচ্ছে আমার টেম্পারেচার থাকবে। ইমেজের টেম্পারেচার ওয়াইজ আমরা অনেক সময় দেখবেন কিছু অ্যাস্থেটিক ভাইবের ওয়ালপেপার ইমেজ অনেক সময় দেখি একটু হলদে টাইপের, পুরনো কাগজের এফেক্টের মতো দেখা যায়। ওইটার মেইন কাজটাই করা হচ্ছে আপনার এই ইমেজের টেম্পারেচার। আপনি টেম্পারেচার যত ডাউনে নেবেন, জিনিসটা একটা অ্যাকোয়াটিক কুলনেসের মোড তৈরি করবে। আবার যখন এটাকে বাড়াবেন, এটা ওয়ার্ম টোন ক্রিয়েট করতেছেন। ঠিক আছে? সো আপনার কীরকম থিম অনুযায়ী আপনি ডিজাইনটা করবেন ওইটা চিন্তা করে দেন আপনি এখানে টেম্পারেচারে যদি চেঞ্জেস আনতে চান করতে পারেন। দেন আসতেছে আমাদের টিন্ট। টিন্ট হচ্ছে শেডিংয়ের কাজটা। এখানে গ্রিন আর পার্পেল আর ম্যাজেন্ডা সামথিং হবে, এই দুইটার টিন্টের কালার ভ্যারিয়েশন ওয়াইজ আমি চাইলে চেঞ্জেস আনতে পারি ফুল ইমেজে। খুব বেশি অ্যাপ্লাই করবো না, একটু রেডিশ চাইলে বা গ্রিনিশের মধ্যে রাখতে চাইলে রাখতে পারি, পার্পেলের মধ্যে রাখতে চাইলে রাখতে পারি, কোনো ইস্যু নেই। এক্সপোজার, আমার ব্রাইটনেস যত বাড়াবো তত ব্রাইট, যত কমাবো তত ডার্ক। এক্সপোজারে আমরা কম হাত দেওয়াটাই বেটার, কারণ অলরেডি আমরা এডিটিংটা যখন করি, ডিজাইনটাতে যখন কন্ট্রাস্টের কাজগুলো করি, প্রচুর ব্রাইট ইমেজ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার এক্সপোজারে হাত দেওয়ার দরকার নেই। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট অলরেডি বুঝে গেছেন কি আউটপুট দিবে আমাকে। সো যদি বেশি পরিমাণে কন্ট্রাস্ট না রাখতে চান তাহলে এটাতে হাত দেওয়ার দরকার নেই। আর যদি মনে হয় যে না, আপনি কাজের সময় কন্ট্রাস্টটা আপনার প্রপারলি হয় নাই, আপনি এন্ডিংয়ে আউটপুটের ফাইলটাতে একটু কন্ট্রাস্ট অ্যাড করে দিতে পারেন। হাইলাইট সেম, ব্রাইট এরিয়াগুলোকে অনেক ব্রাইট করে তুলবে, অ্যান্ড ডার্ক এরিয়াগুলো বা ব্রাইট এরিয়াগুলোকে পুরো ডার্ক করে তুলবে, কোনো হাইলাইট সে স্পটে নিয়ে আসবে না। শ্যাডো, ইমেজে যেই এরিয়াগুলোতে আমার শ্যাডোর কাজ আছে বা শ্যাডোর জায়গা আছে, ডার্ক এরিয়াগুলো, সেখানে আমি যখন এটা কমাবো ওই ডার্ক এরিয়াগুলো অনেক ডার্কার হয়ে আসছে। আবার যখন বাড়াবো তখন অনেক ভিজিবিলিটি পাচ্ছে, লাইক আমরা ব্রাশ দিয়ে কিন্তু এই জায়গাটাকে কভার করে ফেলছিলাম, কিন্তু শ্যাডো ইনক্রিজ করার সাথে সাথে সব কিছু ভিজিবল দেখাচ্ছে। ঠিক আছে? সো এটাও আমরা অনেক সময় ইউজ করে থাকি, কোনো কিছু যদি ওভার ডার্ক হয়ে যায় সেটাকে হালকা একটু ব্রাইট করার জন্য, যাতে ভিজিবিলিটিটা বাড়ে। হোয়াইট টোন, আমার ইমেজে যদি হোয়াইট টোনের কিছু থাকে, হোয়াইট টোনটা বাড়ায় দিবে, যদি কমায় দিই তাহলে কমায় ফেলবে, খুবই সিম্পল জিনিস। তাহলে ব্ল্যাকের ক্ষেত্রে সেম, ব্ল্যাকটা যখন বাড়াবো তখন সে ব্ল্যাক টোনগুলোকে ব্রাইট করবে, যত কমাবো তত ডার্কার করবে। এখানে আবার একটু ডিফারেন্ট। টেক্সচার, আমি টেক্সচার ইনক্রিজ করতে পারি। অনেক সময় দেখবেন ইমেজটা একটু রাফনেস বেশি দেখাচ্ছে, যেমন আমি টেক্সচার এটা যখন কমায় দিচ্ছি, এই জায়গাগুলো কিন্তু অনেক সফটেন হয়ে গেছে। আমি যখন এটা আবার ফুল বাড়ায় দিচ্ছি, খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা পিক্সেল মনে হয় যেন পপ আউট হয়ে বের হয়ে আসতেছে, টেক্সচার অনেক হাইতে দেওয়া। সো অ্যাস্থেটিক টাইপের ইমেজ এডিটিং বা পোস্টার ডিজাইন এসবের ক্ষেত্রে টেক্সচারটা আপনি ইউজ করে মজা পাবেন। এছাড়া আপনি নর্মাল কোনো কর্পোরেট ডিজাইন, সোশ্যাল মিডিয়া কর্পোরেট কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার টেক্সচার ইউজ করলে অনেক বাজে লাগবে, পছন্দ না হওয়ার চান্সেস একটু বেশি থাকবে। ক্ল্যারিটি, ক্ল্যারিটিটা হচ্ছে আপনার ফুল ইমেজের ক্রাঞ্চিনেসটাকে সে একদম পিক্সেল ধরে ধরে পপ আউট করে বের করে দিচ্ছে যখন এটা 100%-এ রাখতেছি। যখন আমি এবার কমায় দিচ্ছি, পুরো ইমেজটা যেন একটা সফট মোম রং দিয়ে যেন কাজ করা হয়েছে, এখানে পিক্সেলগুলোকে স্মুথ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে? সো এটাকেও আমরা ব্যালেন্স করি টেক্সচারের সাথে। সাপোজ টেক্সচার নিলাম 5%-এর মতো, ক্ল্যারিটি দিচ্ছি আমি 1 কি 2%-এর মতো, এরকম। আর এখানে যতগুলো এফেক্টের কাজ আমরা এখানে দেখতেছি, খুব অল্প অল্প করে অ্যামাউন্ট নিয়ে নিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। একবারে 23, 20, 50 এভাবে কিন্তু আমার এই সেকশনে কখনোই কাজ করা উচিত না। আপনি ট্রাই করে দেখতে পারেন যে বাড়ালে সমস্যা কি হয়, কমালে কি সমস্যা হয়, বাট রিয়েল কাজগুলোর ক্ষেত্রে কিন্তু কাইন্ডলি এটা করবেন না। ডিহেজ, ডিহেজ হচ্ছে পুরো ছবির ডার্কনেসটাকে আরও ডার্ক করে দিচ্ছে আর ফ্যাকাশে করে দিচ্ছে যখন আমি এটাকে একদম লোতে নিয়ে যাচ্ছি। এটা না টাচ করাই উত্তম, বা করে দেখতে পারেন যদি কোনো ডিজাইনে আপনি বেটার আউটপুট পান। এটা হচ্ছে আমার ভাইব্রেন্স, কালারটাকে আরেকটু ভাইব্রেন্ট ব্রাইট করে তুলবে যতই বাড়াবো। যেমন এখানে গ্রিনিশ কালারটা কিন্তু অলরেডি কিছুটা ভাইব্রেন্স হয়ে আসছে। স্যাচুরেশন সবগুলো কালারকে অনেক পপ আউট করে তুলবে, আর একদম যদি আমি জিরো করে দিই,
পুরো ডিজাইনটা হয়ে যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, মানে কোনো কালার আমি এখানে অ্যাপ্লাই করিনি। ঠিক আছে, তো আমি কারেন্টলি এখানে 0 পর্যন্ত দিয়ে রাখলাম। নেক্সট আমার থাকতেছে এখানে কার্ভ, ডিটেল, কালার মিক্সার। এইটা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ক্যামেরা র ফিল্টারের কাজ কিন্তু এখন আমরা ডেইলি ক্লাসে নিউ ডিজাইন আপলোড করব, প্র্যাকটিসে লাইভ দেখাবো, অ্যান্ড আপনাদের হোমওয়ার্ক টাস্কও দিয়ে দেওয়া হবে। ওইটার মধ্যেই আমি এই কয়টা অপশনগুলোকে একসাথে রিভিউ করে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সো আফটার অল এই হচ্ছে আমার ফাইনাল পোস্টারের আউটপুট। এখানে আমি এক রকমের ভ্যারিয়েশন করছি, আপনারা চাইলে আমার মতোই করতে হবে এমন না, অন্য কোনো ইমেজ নিয়ে অন্য কোনো স্টাইল ফলো করে রেফারেন্স দেখে সেম মেথডগুলোকে একটু অ্যাপ্লাই করার আমরা ট্রাই করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ক্লাস। আর আমি আমাদের ওয়েবসাইটের যে ভিডিওটা, এটা রাত 12টার পর ইনশাল্লাহ অলরেডি এটার কাজ শেষ। টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি আপলোড করে দিয়ে দিব, ইউটিউব চ্যানেলও আপলোড করে দেওয়া হবে, যে আপনারা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কিভাবে করবেন, সেখানে আপনারা কিভাবে সুবিধা পাবেন। লাইক আপনাদের যেই এখন মেসেঞ্জার গ্রুপে ড্রাইভ ফোল্ডার লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, ইউটিউবে ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, হতেই পারে টেকনিক্যাল ইস্যুর কারণে পুরো গ্রুপের অনেক কিছু মিসিং হয়েও যেতে পারে, বাট আমাদের ওয়েবসাইটে সব কিছু সিকিউর করা আছে, ইনক্লুডিং ইয়োর এভরি ডিটেলস। আপনারা কোনো ক্লাস মিস করতেছেন বা আমাদের এই ফ্রি এনরোলমেন্ট কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, বাট এটার ফুল রেকর্ডিং যদি আপনি ইউটিউব চ্যানেলেও খুঁজে না পান বাই চান্স, আমাদের ওয়েবসাইটে কিন্তু ক্লাস বাই ক্লাস সব ইনক্লুডেড করে দেওয়া আছে। ঠিক আছে, পাশাপাশি আমরা ইন ফিউচারে যদি আপনি আপনার কীরকম পারফরমেন্স দেখাচ্ছেন আমাদের সাথে কাজ করে করে, যেহেতু ফ্রি এনরোলমেন্ট কোর্সে আমি আসলে বোঝাতে চাচ্ছি গ্রাফিক্সের বেসিক নলেজটা নিয়ে যেতে মানুষ কিছুটা কনফিডেন্স গ্রো করতে পারে যে এটা দিয়ে অ্যাকচুয়ালি কিছু করা পসিবল এই 2026-এ এসে। কারণ আমাদের আপকামিং যে কোর্স, আমি একটু যদি লাইভ দেখাই দিই, আমাদের আপকামিং কোর্সটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর। যারা অলরেডি আমার পুরনো স্টুডেন্ট, তারা কিন্তু আমার ইলাস্ট্রেটরের ক্লাসটা কন্টিনিউ করছিলেন, অ্যান্ড অলরেডি এটার এনরোলমেন্ট শুরু হচ্ছে, এখনই এনরোলমেন্ট শুরু হয়নি, এনরোলমেন্ট শুরু হচ্ছে জুনের 12 তারিখে, এনরোলমেন্ট শেষ হচ্ছে জুলাইয়ের 10 তারিখে। জুলাইয়ের 12 তারিখ থেকে অফিসিয়ালি এই কোর্সটার লঞ্চিং হচ্ছে। তো যেভাবে আপনারা ফটোশপের ইন ডিটেলস এখান থেকে যেভাবে দেখতেছেন, ইলাস্ট্রেটর স্টার্টার প্রোগ্রামেও কিন্তু সেম ফ্যাসিলিটিসই থাকবে, বাট একটু প্রিমিয়াম লেভেলের, যেটা আসলে কোনো ফ্রি কোর্সে কখনো পসিবল না, ইনক্লুড করা পসিবল না। ঠিক আছে, সো অবশ্যই ঘেটে ঘেটে দেখবেন, ওয়েবসাইটে ঘুরবেন, অ্যান্ড কোনো মন্তব্য থাকলে এখানে কন্ট্যাক্ট বাটন আছে, আপনি চাইলে কন্ট্যাক্ট করে আমাকে মেইল করতে পারেন, ওর এনি কাইন্ড অফ সাপোর্ট। মেসেঞ্জার আলাদা গ্রুপ তো আছেই, পাশাপাশি যদি কেউ নক করে কোনো ডিটেলস জানতে চান, সব কিছু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমি আধা ঘন্টার মধ্যে আপনাদের আজকের ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড হোমওয়ার্ক টাস্ক সেটাও আমি গ্রুপে এলাবোরেট করে দিয়ে দিব, যেহেতু আজকে আমাদের ঈদের আগে শেষ ক্লাস। আপনাদের জাস্ট একটু বলে রাখি, এটা রেকর্ডিংও হচ্ছে, আপনাদের পরবর্তী ক্লাস হবে জুন মাসের 6 তারিখ শনিবারে। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, জুন মাসের 6 তারিখ রবিবারে, শনিবারে আপনাদের আবারও ক্লাস কন্টিনিউ করা হবে, যেটার নোটিস ওয়েবসাইট অ্যান্ড আপনাদের গ্রুপ অ্যান্ড আমাদের ফেসবুক পেজে অফিসিয়ালি নোটিস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সো ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, অ্যান্ড অবশ্যই সময় সুযোগ করে দিনে 10 থেকে 15 মিনিট একটু প্র্যাকটিস করব আমরা, কারণ এই বেসিক যা যা দেখাচ্ছি এটা দিয়েই আপনি অলমোস্ট, আমি যদি আপনাদের সম্পূর্ণ এফোর্ট থাকে আর আল্লাহ যদি তৌফিক দেয়, আপনি 80 to 90% কাজ এই বেসিকটুকু কাজ দিয়েই করতে পারবেন। আপনার খুব বেশি ঝামেলা লাগবে না ফটোশপের মতো ক্রিটিক্যাল জিনিস করতে। অ্যান্ড ইনশাল্লাহ ফিউচারে এটা নিয়ে আরও কথা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক।